দেশাত্মবোধক যে গান রয়েছে সেই গানের তালিকা যদি আমরা দেখি, তাতে কিন্তু সর্বশীর্ষে থেকে যায় বন্দে মাতারাম, তাই তো? কিন্তু এই বন্দে মাতারাম কে লিখেছিলেন? এক কথায় বলবেন বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখা উপন্যাস পড়তে এখনো মানুষ ভয় পায়। কঠিন সেই ভাষা, কিন্তু বন্দে মাতারাম সেই গানটি শুনলেই এখনো যেন শিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, গায়ে কাঁটা দেয়, একটা রোমাঞ্চ তৈরি হয় সারা শরীর জুড়ে। কিন্তু জানেন এই গানটা কোথায় লেখা হয়েছিল? সেই তথ্য কি আপনারা জানেন? আজকে বরং আপনাদেরকে সেই তথ্যই দিই যে এই গানটা কোথায় লেখা হয়েছিল। সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর এর মাঝে বলে রাখি যে এই গানটা যেখানে লেখা হয়েছিল আপনারা চাইলে কিন্তু উইকেন্ডে একদিনে গিয়েই আবার ঘুরে চলে আসতে পারেন, জায়গাটা দেখে আসতে পারেন। আপনাদের যে মন্দ লাগবে না তা কিন্তু বলতে পারি। গোটা ভিডিওটা দেখুন এবং ভিডিও শেষে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যে জায়গার কথা বলছি সেই জায়গাটা গেলে মন যে জুড়িয়ে যাবে তা বলবার অপেক্ষা রাখছে না। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে এই কাহিনী বলবার আগে, মানে এই গানটা কোথায় লেখা হয়েছে সেটা বলবার আগে সেই জায়গার একটু ইতিহাস বলা উচিত। এই গানটা লেখা হয়েছে হুগলি নদীর তীরে, হুগলি জেলাতে, চুঁচুড়াতে। সালটা ধরুন ওই 1632। এই সময়কাল পর্যন্ত হুগলি শহর ছিল পর্তুগিজদের অধীনে। মুঘল বাহিনী পর্তুগিজদের যুদ্ধে পরাজিত করে হুগলি দখল করার পর সেখানে হুগলিতে ফৌজদারি প্রথা চালু করা হলো। 1668 থেকে 1672 পর্যন্ত হুগলির ফৌজদারি ছিলেন জনৈক মালিক কাশেম। চুঁচুড়ার মল্লিক কাশেম হাত, যারা সেখানকার স্থানীয় বাসিন্দা বা যারা ঘুরতে যাবেন তারা একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন যে এই জায়গাটার নাম অত্যন্ত বিখ্যাত। এখনো হাট বসে খুব বড় করে। আর এই জায়গার নাম কার নামে হয়েছিল জানেন? সেই মালিক কাশেমের নামে, যার স্মৃতি এখনো বহন করে চলেছে। জলপথ বেয়ে আসা ফিরিঙ্গি জলদস্যুদের উপর নজরদারির জন্য তিনি হুগলি শহরের পূর্ব সীমানায় গঙ্গার তীরে একটি বিশাল দুর্গ প্রাসাদ নির্মাণ করেন। গঙ্গা পার বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই দুর্গ প্রাসাদটির অংশ হিসাবে দুটি গঙ্গার ঘাটও তিনি নির্মাণ করেন, যেটা পরবর্তী সময় মানে এখন জোড়াঘাট নামে পরিচিত। তবে এই দুটো ঘাট কেন, একটা নয় কেন? একটা তিনি তার পরিবারের জন্য নির্মাণ করেন, আরেকটি সাধারণ মানুষের জন্য, তারাই ব্যবহার করতে থাকে। মালিক কাশেমের মৃত্যুর পর প্রাসাদটির মালিকানা বদল হয়ে যায়। বাড়িটির নতুন মালিক হন এক সম্ভ্রান্ত মুসলিম ভদ্রলোক, তার নাম হাজি বাবা বিন হাজি গোলাম হোসেন কাজারেনি। এরপর কি হয়েছিল সেটা তো অবশ্যই বলবো, তবে ইতিহাস যখন বলছি সেই ইতিহাসের পাতা থেকে একটা অতটা পিছনে না গিয়ে কিছুদিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলি। একটা মিথ্যে টোল প্লাজা, মানে ভুয়ো টোল প্লাজা। কেন ভুয়ো বলছি? একটা টোল প্লাজা যেটা সেখানে ছিল পরবর্তী সময় দেখা গেল নেই। 1.5 বছর ধরে সেই ভুয়ো টোল প্লাজা থেকে টাকা নেওয়া হয়েছে সরকারকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে। ভাবতে পারেন 1.5 বছর ধরে সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চলছে। কোথায়, কিভাবে জানতে হলে উপরের আই বাটনে ক্লিক করতে হবে বা নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তবে এবার মূল গল্পে ফেরত আসি। সালটা হচ্ছে 1876। 20 মার্চ বঙ্কিমচন্দ্র হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে যোগদান করলেন। আমরা জানি তার বাড়ি নৈহাটিতে কাঁঠালপাড়াতে। সেই বাড়ি থেকে তিনি নৌকা করে যাতায়াত করতেন। 1 ঘন্টারও বেশি সময় লেগে যেত। এবার দীর্ঘদিন ধরে তো সেটা সম্ভব নয়, তাই তিনি স্থির করলেন যে তিনি এইদিকে চলে আসবেন, মানে হুগলি নদীর পাড়ে এসে তিনি বসতি স্থাপন করবেন। কথা মতোই তিনি কাজ করলেন। তিনি মালিক কাশেমের প্রাসাদের উত্তর দিকের একটি অংশ হাজি বাবার থেকে ভাড়া নিলেন বসবাসের জন্য। কিন্তু এখানে বলে রাখা ভালো, বঙ্কিমচন্দ্রের যে হুগলির সঙ্গে সম্পর্ক তা কিন্তু এখান থেকে শুরু নয়, তার অনেক আগে থেকে শুরু। পড়াশোনাটা তিনি নৈহাটিতে শেষ করেন, তবে তারপর কিন্তু তিনি হুগলিতে পড়াশোনা করেন।
হুগলি কলেজ, সেই সময় বর্তমানে যেটা হুগলি মহসিন কলেজ নামে পরিচিত, সেই কলেজে তিনি পড়াশোনা করেন। 4 বছর পড়াশোনা করবার পর সসম্মানে তিনি সেখান থেকে উত্তীর্ণ হন। তারপরে তিনি পড়াশোনা করেন কলকাতাতে। কলকাতার কোথায় না, হিন্দু কলেজে, যেটা বর্তমানে প্রেসিডেন্সি নামে পরিচিত। এরপর অনেকটা সময় কেটে গেছে, নদী দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। তিনি হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে জোড়াঘাটের বাড়িতে বসবাস শুরু করলেন। ইতিমধ্যে তিনি সাহিত্যিক হিসেবে বেশ নামডাক করেছেন। সাহিত্য চর্চায় তিনি একেবারে মধ্য গগনে রয়েছেন। এই জোড়াঘাটের বাড়িতে তিনি 5 বছর ছিলেন, আর 5 বছরে তিনি একাধিক গল্প উপন্যাস রচনা করেছেন। এই সময়ে প্রকাশিত হয় রজনী, উপকথা, কবিতা পুস্তক, কৃষ্ণকান্তের উইল, সাম্যল, নানা রকমের বই। হুগলিতে চলে আসার পর একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো। বঙ্গদর্শন পত্রিকা আবার নতুন করে চালু হলো, যেখান থেকে বঙ্কিমচন্দ্রের লেখা প্রকাশিত হতে থাকলো। কমলাকান্তের পত্রাবলী, রাজসিংহ, মুচিরাম গুড়ের জীবনচরিত, কমলাকান্তের জবানবন্দি, আনন্দমঠ, এই বিখ্যাত উপন্যাসগুলো একে একে বঙ্গদর্শনে প্রকাশিত হতে থাকলো। আর এই যে বন্দে মাতরম, এই গানটি তো আমরা আনন্দমঠ থেকেই পাই। সেই সময়ের অনেক কাহিনী আমরা জানতে পারি, স্বাধীনতা সংগ্রামীদের কথা জানতে পারি। 1880 সালে 15 জুলাই চুচুড়া থেকে নবীনচন্দ্র সেনকে লেখা চিঠি থেকে জানা যায় এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন আনন্দমঠ, এবং ভারতবর্ষের ইতিহাস তিনি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিলেন। আনন্দমঠ বঙ্গদর্শনে প্রকাশিত হওয়ার ঠিক আগে বঙ্কিম হুগলি ছেড়ে হাবড়া চলে যান। বন্দে মাতরম এই গানের একটা রহস্য রয়েছে। স্থানীয় বেশ কিছু সাহিত্য ইতিহাস বিশেষজ্ঞ মনে করেন যে আনন্দমঠের প্রাণ স্বরূপ বন্দে মাতরম মন্ত্রটি রূপ গ্রহণ করেছিল জোড়াঘাটের এই বাড়িতেই। আর সেই মতকে মান্যতা দিয়েই বঙ্কিমের এই বাড়িটি বর্তমানে বন্দে মাতরম ভবন নামে পরিচিতি লাভ করেছে। কিন্তু এই তথ্য কতটা সঠিক তা নিয়ে নানা রকম প্রশ্ন থেকেই যায়, কারণ বিতর্ক তো থেকেই যায়। তবে এখনো পর্যন্ত কিন্তু মানা হয় যে ওই বাড়িতে বসেই বন্দে মাতরম গানটি লেখা হয়েছিল। যদিও প্রথমে কিন্তু বন্দে মাতরম গান হিসেবে লেখা হয়নি, এটি কবিতার আকারে লেখা হয়েছে, যা আমরা আনন্দমঠে দেখতে পাই। তারপরে সেটি গান হিসেবে এখন লোকের মুখে মুখে জাগ্রত হিসেবে রয়েছে। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই এবং বঙ্গদর্শন পত্রিকার কার্যদক্ষ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার বিশ্বাসযোগ্য এই একটা সাক্ষ্য মেলে। এই তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।